মিম কি আমাকে শুনতে পাচ্ছ? মিম কি আমাকে শুনতে পাচ্ছ? মিম পাচ্ছ? মিম পাচ্ছ? আমাকে কিছু বলেছেন? আমাকে শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছি, তখন কথাটা একটু কেটে কেটে আসছে। আচ্ছা, আমার আইপ্যাডটা হঠাৎ করে কানেকশন ছেড়ে দিয়েছে, আমি দেখি কি নেটওয়ার্কে ইস্যু নাকি আইপ্যাডটাতে ইস্যু, একটু চেক করে দেখতে হবে। যাই হোক, সমস্যা নেই। সবাই জয়েন করুক আস্তে আস্তে, আমরা শুরু করছি। আচ্ছা, আমি সবাইকে দেখতে পাচ্ছি, অনেকে জয়েন করছো এবং সবাই সালাম দিচ্ছ, নমস্কার দিচ্ছ, আসসালামু আলাইকুম বলছো। ঠিক আছে, আমি সবাইকে পেয়েছি এবং আমরা শুরু করছি। ঠিক আছে, 3 মিনিট হয়েছে আমরা লাইভে আছি। আমি চেষ্টা করছি আইপ্যাডটা দিয়ে জয়েন করা, কারণ ওখান থেকে তোমরা পড়াবো। সো একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, মিম আমাকে একটু জয়েন জয়েন করো, আমার আইডিটা আরেকটা আইডি দিয়ে জয়েন করেছি আইপ্যাডটা দিয়ে। অ্যাডমিট দিতে অনেকক্ষণ আগে জয়েনিং দেখাচ্ছে। মিম কি আমাকে অ্যাড করেছো ভাইয়া?
অ্যাডমিট আবারও তো দিলাম কিন্তু এখনো জয়েনিং দেখাচ্ছে। আপনিও কো হোস্ট আছেন, আপনিও দেখতে পারেন। আমিও করলাম, হ্যাঁ, বাট হচ্ছে। জয়েনিং দেখাচ্ছিল, পরে ডিসকানেক্ট হয়ে গেল, আবার জয়েনিং। আচ্ছা দেখি, দাঁড়াও, একটু আগে না মাত্র ক্লাস করলাম, এখনই এমন হওয়া লাগে। অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার হলে তো হবে না, ফুল ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? ওকে, এখন ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। হ্যাঁ, তোমরা অনেকে বলেছো যে আগে ক্লাসটা রিভিউ করতে। আমি তো মোটামুটি আগের ক্লাসটা রিভিউ করাই না? আগের ক্লাসটা তো বলি, সবসময় বলি, আজকেও বলবো, কোনো সমস্যা নেই। আমরা চ্যাপ্টার 2 পড়ছিলাম। আচ্ছা, তো আমরা মেইনলি যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কমিউনিকেশন। আমরা বলেছিলাম যে কমিউনিকেশনের ক্ষেত্রে অবশ্যই একটা সেন্ডার দরকার। সেন্ডার অবশ্যই কোনো একটা মিডিয়ামের মাধ্যমে, সেটা তার হতে পারে, সেটা ওয়্যারলেস হতে পারে, কোনো স্যাটেলাইট মিডিয়াম হতে পারে, কোনো কিছুর মাধ্যমে, কোনো একটা মিডিয়ামের মাধ্যমে সে কি করবে, রিসিভারের কাছে একটা সিগন্যাল পাঠাবে বা কমিউনিকেট করবে। এবং কমিউনিকেশন গুলো মেইনলি আমরা তিন ভাগে ভাগ করেছিলাম: বায়োলজিক্যাল, গ্রাফিক্যাল এবং টেলিকমিউনিকেশন। বায়োলজিক্যাল কমিউনিকেশন হচ্ছে হাত, পা, মুখ, গলা, ভোকাল কর্ড এগুলো ইউজ করে যে কমিউনিকেশন, সেগুলোকে আমরা বায়োলজিক্যাল কমিউনিকেশন বলেছিলাম। তারপর গ্রাফিক্যাল কমিউনিকেশন, সেটা আমরা বলেছিলাম যে চিঠি বা লিখা বা কোনো বর্ণ এগুলো দিয়ে যেই কমিউনিকেশনটা করা হয় সেটাকে আমরা বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের যে গ্রাফিক্যাল কমিউনিকেশন সেটা। এরপর আমরা দেখেছিলাম টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন মানে কোনো ডিভাইস ব্যবহার করে দূরবর্তী কোনো উৎসের সাথে বা দূরবর্তী কারোর সাথে যখন আমরা ডেটা আদান প্রদান করি তখন সেটাকে বলতে পারি আমরা টেলিকমিউনিকেশন। এক্ষেত্রে রেডিও, মোবাইল, টেলিফোন এগুলো ইউজ করা হয়। আর আমরা যেটা করি যে কোনো কম্পিউটারকে ইউজ করে কমিউনিকেট করি এবং ক্ষেত্রে ডেটা ট্রান্সফার অথবা রিসিভ করি। তাহলে কমিউনিকেশন টেকনোলজিটা কি? কমিউনিকেশন টেকনোলজি হচ্ছে কম্পিউটারকে ইউজ করে কমিউনিকেট করা, এবং এক্ষেত্রে আমরা ডেটাকে ট্রান্সফার করি অথবা রিসিভ করি, কোনো জায়গায় তথ্য পাঠাই বা সেখান থেকে তথ্য গ্রহণ করি। এবং এই ক্ষেত্রে যে ডেটা কমিউনিকেশন, এটা দুইভাবে কাজ করে, একটা হচ্ছে ডেটা প্রসেসিং, একটা ডেটা ট্রান্সমিশন। মানে তুমি যে কথাটা বলবা সেটা তো কোথাও পাঠাবা, তো পাঠানোর আগে সেটাকে প্রসেস করতে হয়। যেমন আমরা বলেছিলাম আমাদের কথাগুলো হচ্ছে অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল, গতকালকে অ্যানালগ ডিজিটালের পার্থক্য বুঝাইছি, বাট আমি আবারও বুঝাবো, সমস্যা নাই। তাহলে আমাদের কথাগুলো হচ্ছে অ্যানালগ সিগন্যাল। এই কথাগুলো আমার কম্পিউটার রেকর্ড করছে বা আমার এই এরপর জুম সার্ভারে পাঠাচ্ছে, জুম সার্ভারে সেটা ফেসবুকে পাঠাচ্ছে, ফেসবুক আবার যাচ্ছে, তো মোবাইলটা স্পিকার হয়ে তুমি শুনতে পাচ্ছ। এখানে অনেকগুলো কাজ হচ্ছে। এই পুরো কাজগুলোকে সিম্পলিফাই করে বলা হয় বা বলা যেতে পারে যে আমার এখানে মেইনলি দুটো কাজ হচ্ছে। একটা হচ্ছে আমার ডেটা প্রসেসিং। ডেটা প্রসেসিং আমার যে ডেটাটা আছে, কথা, সাউন্ড বা ছবি, ভিডিও, অডিও, এগুলো প্রসেস করতে হয়, প্রক্রিয়া করতে হয় এবং তারপর সেটাকে পাঠাইতে হয়, ট্রান্সমিট করতে হয়। এই ক্ষেত্রে ডেটা কমিউনিকেশনের বেশ কয়েকটা কম্পোনেন্ট থাকে। প্রথম কম্পোনেন্টটাকে বলা হয় মেসেজ, যেটা আমরা পাঠাই। এখন মেসেজ মানে শুধু টেক্সট তাই না, একটা মেসেজ মানে সেটা টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, অডিও হতে পারে, ভিডিও ফাইল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সেন্ডার, যে সেন্ড করে, এখন সেন্ডার মানে কি শুধু মানুষ? না, সেন্ডার মানে টেলিফোন, কম্পিউটার, ওয়ার্ক স্টেশন সবগুলি হচ্ছে সেন্ডার।
ঠিক সেম ভাবে রিসিভার কি শুধু মানুষ? না, রিসিভার টেলিফোন হতে পারে, কম্পিউটারও হতে পারে, ওয়ার্ক স্টেশন হতে পারে। মিডিয়াম, অনেক ধরনের মিডিয়াম আছে, অনেক ধরনের তার আছে, আমরা জানি ডিশের তার এক ধরনের, তারপর হচ্ছে টেলিফোনের তার এক ধরনের, অথবা তার ছাড়াও কমিউনিকেট করা যায় অ্যান্টেনার মাধ্যমে, রেডিও ওয়েভের মাধ্যমে। তো কোনো না কোনো মাধ্যম দরকার। এবং প্রোটোকল মানে নিয়ম, কিভাবে এই ডেটাটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এটাকে বলা হয় প্রোটোকল। দেন কমিউনিকেশন সিস্টেমকে এইভাবে একটা ফ্লো চার্ট আকারে রিপ্রেজেন্ট করতে পারি, যে সোর্স থেকে ডিজিটাল সিগন্যাল ট্রান্সমিটারে যায়, ট্রান্সমিটারে অডিও একটা অ্যানালগ সিগন্যাল তৈরি হয়, সেই অ্যানালগ সিগন্যালটা ট্রান্সমিশন সিস্টেম দিয়ে যায়, গিয়ে সেই অ্যানালগ সিস্টেমটা আবার রিসিভারে যায়, সেখান থেকে এটা আবার ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা হয়। আবার আবার আমাদের সোর্সটা কি? ধরো আমার আইপ্যাড থেকে তোমাকে কিছু পাঠাবো, তোমাকে আমি কিছু পাঠাবো, তাহলে সেক্ষেত্রে আমার আইপ্যাডটা হচ্ছে সোর্স। আমি যে ডেটা পাঠাই সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, আমি যে ডেটা পাঠাই সেটা ডিজিটাল সিগন্যাল, কারণ আমার আইপ্যাডটা তো ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস থেকে ডিজিটাল সিগন্যাল আমি পাঠাচ্ছি। কিসের মাধ্যমে পাঠাচ্ছি? আমি কিন্তু তারের মাধ্যমে পাঠাচ্ছি, যেমন আমার এখানে আমার আইপ্যাডটা হচ্ছে রাউটারের সাথে কানেক্টেড, রাউটারটা আবার ইন্টারনেট ব্রডব্যান্ড লাইনের সাথে কানেক্টেড। সো আমি আমার ডেটাটাকে আমি ট্রান্সমিটারে পাঠাচ্ছি, ট্রান্সমিটার কি করছে? ট্রান্সমিট করছে, ডেটাটাকে ছড়াই দিচ্ছে। বা চিন্তা করতে পারো টেলিভিশন সম্প্রচারিত হচ্ছে। কিভাবে সম্প্রচারিত হয়? টেলিভিশনের সেন্টার থেকে একটা ডিজিটাল ডেটা ট্রান্সমিটার নামক ডিভাইস আছে, ওখানে যায়, তারপর সেটাকে একটা ওয়েভ, রেডিও ওয়েভের মতো করে ট্রান্সমিট করে দেওয়া হয়, চতুর্দিকে সিগন্যাল ট্রান্সমিট করে দেওয়া হয়, ব্রডকাস্ট করা হয়। তাহলে ওই সিগন্যালটাকে বলা হয় অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল মানে কম বেশি কম বেশি কম বেশি, আর ডিজিটাল সিগন্যাল মানে মান আছে নাই আছে নাই আছে নাই আছে নাই, 0 1 0 1 এরকম। তো সেই অ্যানালগ সিগন্যালটা ট্রান্সমিশন সিস্টেম দিয়ে, যেমন রেডিও ওয়েভ অথবা তার, এগুলো দিয়ে ট্রাভেল করে রিসিভারের কাছে যায়, এবং রিসিভারের কাছে যাওয়ার পর সে রিসিভার কি করে? সেই সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে ডেস্টিনেশনে পৌঁছায়, মানে যেই শুনতে চায়, তুমি শুনতে চাও, তাহলে তোমাকে সে আবার ডিজিটালে কনভার্ট করে তোমাকে শো করবে। এটার একটা উদাহরণ হচ্ছে তোমার আমাদের যে রেডিও, আমরা রেডিও শুনি না, 99.4 FM, রেডিও 40, এবিসি রেডিও। এরা কি করে? রেডিও স্টেশন থেকে প্রথমে ওদের পিসিতে কোনো কিছু রেকর্ড করে, বা প্রথমে তো ওরা সেন্সর দিয়ে, মাইক দিয়ে সেটাকে কম্পিউটারে নেয়। তো এই যে তোমার কথাটাকে মাইক দিয়ে কম্পিউটারে নিচ্ছে, এখানে কিন্তু একটা এডিসি কাজ করে, বা বলতে পারো অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এটা কনভার্সন তোমরা সিএসসি নিয়ে পড়লে বা ট্রিপলি নিয়ে পড়লে এটা বুঝবা। তোমার কথাকে মাইক্রোফোন কি করছে? ডিজিটালে কনভার্ট করছে কম্পিউটারে রাখার জন্য। তাহলে কম্পিউটার যেটা আছে তোমার সাউন্ডটা, এটা হচ্ছে ডিজিটাল সাউন্ড। এই সাউন্ডটা ট্রান্সমিটার, একটা ডিভাইস যে ট্রান্সমিট করতে পারে। অ্যান্টিনা, ধরো অ্যান্টিনা তোমার এটাকে ট্রান্সমিট করতে পারে। তাহলে অ্যান্টিনা কিভাবে ট্রান্সমিট করবে? অ্যানালগ সিগন্যাল আকারে ট্রান্সমিট করবে, 0 1 0 1 দিয়ে না, সে অ্যানালগ সিগন্যাল আকারে ট্রান্সমিট করবে, এবং এটা তার বা রেডিও ওয়েভের মাধ্যমে রিসিভারের কাছে যাবে। আমার কাছে মোবাইল আছে, আমি মোবাইলে এফএম রেডিও শুনতে চাচ্ছি, আমার কাছে আসলো, আমার কাছে সে সিগন্যালটা আসলো, আমার মোবাইলে আসলো, রিসিভারটা রিসিভ করলো। রিসিভ করার পর ওই অ্যানালগ সিগন্যালটাকে সে কি করে? আবার ডিজিটালে কনভার্ট করে। ডিজিটালে কনভার্ট করার পর সে সেটা আমাকে শোনায়, বা আমি সেই সাউন্ডটা শুনতে পারি, বুঝতে পারি। বুঝতে পারছো? এখানে অনেকগুলো অ্যানালগ ডিজিটাল সিগন্যালে বারবার কনভার্সন হয়ে থাকে। এক্ষেত্রে বুঝিয়েছিলাম অ্যানালগ কি জিনিস এবং ডিজিটাল কি জিনিস। অ্যানালগ মানে মানে ভ্যালুগুলোতে কখনো নাই, কখনো আছে, কখনো
ডিজিটাল পড়ছে 0101 দিয়ে কাজ করে, আর অ্যানালগ মাত্রা মানে কন্টিনিউয়াস ভ্যালু আছে, কম বেশি কম বেশি কম বেশি কন্টিনিউয়াস, প্রত্যেকটা সময়ের জন্য একটা ভ্যালু আছে এবং অনেকগুলো ভ্যালু আছে, ইনফিনিট ভ্যালু আছে। কিন্তু ডিজিটাল সিগনালে হয়তো ভ্যালু আছে নয়তো নাই, আছে নয়তো নাই, আছে নয়তো নাই, এভাবে সিগন্যালটা এরকম হয়। যেমন আমরা একটা অ্যানালগ ঘড়ি আছে না, অ্যানালগ ঘড়ি তো চিনি, কাঁটার ঘড়ি। তাহলে সেই কাঁটার ঘড়িকে আমরা বলতে পারি এটা একটা অ্যানালগ ঘড়ি বা এটা একটা অ্যানালগ সিগন্যাল। কেন? কারণ কাঁটার ঘড়িগুলো সবসময় কি, সবসময় হচ্ছে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, মানে আরেকটা ঘরের মাঝখানে অসংখ্য ঘর আছে, ঠিক না? অসংখ্য ভ্যালু সে নিতে পারে কাঁটার ঘড়ির কাঁটা। কিন্তু সেটাকে যদি আমি ডিজিটাল ওয়াচ বানাই দিই, তোমার ঘড়িতে আইদার 8টা 10 বাজবে নয়তো 8টা 11 বাজবে, এর মাঝখানে কোনো ভ্যালু সম্ভব? ডিজিটাল ওয়াচে সম্ভব না। কিন্তু 8টা 10 এবং 8টা 11 এর মাঝখানে কি কোনো সম্ভব ভ্যালু তোমার ডিজিটাল ঘড়িতে? কিছু কিছু ডিজিটাল ঘড়িতে এই সংখ্যাটাকেও আবার মানে সেকেন্ডটাকেও ভাগ করা হয়, সেকেন্ড 3টা ডিজিট 3টা সংখ্যা থাকে, জানো তোমরা? দেখছো এরকম ওয়াচ যে ঘন্টা থাকে, মিনিট থাকে, মিনিটের ছোট আরেকটা ইউনিট থাকে, যে ওই মানে সরি, ঘন্টা মিনিট সেকেন্ড, ঘন্টা মিনিট সেকেন্ড, সেকেন্ডের পাশাপাশি আরেকটা ঘর থাকে। এই 8টা 10 বা 8টা 10 মিনিট 10 সেকেন্ড সংখ্যাটা যদি পুরোটা লিখি আমি, 8টা 10 মিনিট ধরো 20 সেকেন্ড, আর 8টা 10 মিনিট 21 সেকেন্ড। তাহলে এই দুইটার মাঝখানে কি কোনো সময় হতে পারে ডিজিটাল ওয়াচে? হতে পারে না। একটা হচ্ছে 8টা 10 মিনিট 20 সেকেন্ড, একটা হচ্ছে 8টা 10 মিনিট 21 সেকেন্ড। ডিজিটাল ওয়াচে এর মাঝখানে কোনো ভ্যালু সম্ভব না। তাহলে এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, যে সব সময়ের জন্য ভ্যালু নাই। আর অ্যানালগ সিগন্যাল কোনগুলো? যেখানে কন্টিনিউয়াস ভ্যালু আছে। বুঝতে পারছো? মানে এমন কোনো যেমন ধরো 8টা 20 বাজে, এখানে 8টা বা ধরো 3টা 30 বাজে, 30 বেজে সেকেন্ডের কাটা ধরো 10-এ, 3টা 30 বেজে 10 সেকেন্ড, আর আবার 3টা 30 বেজে 11 সেকেন্ড। এর মাঝখানে কি অনেকগুলো অংশ আছে না? ঘড়ি কাটাতে এভাবে ঘুরতেছে, কন্টিনিউয়াস ঘুরতেছে। তাহলে প্রত্যেকটা কি ভ্যালু আছে না? ধরো এটা 10, এটা 11, 10 সেকেন্ড 11 সেকেন্ড। এর মাঝখানে তো ঘড়ি কাটাটা এইভাবে আসছে, এমন তো না যে ডিরেক্ট এখানে ছিল গায়েব হয়ে গেছে তারপর এখানে আসছে, এরকম না। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আসছে। এখানে 11, 11 থেকে 12, 12 থেকে 13, এই যে গ্র্যাজুয়ালি গিয়েছে না, গ্র্যাজুয়ালি গিয়েছে মানে আছে, সে উপস্থিত, যার কারণে সিগন্যালটাকে বলা হয় অ্যানালগ সিগন্যাল। ডিজিটাল অ্যানালগের পার্থক্য বুঝতে পারছি? এরপর আমরা বলেছিলাম যে ব্যান্ডউইথের ব্যাপারটা। আমাদের ব্যান্ডউইথ মানে হচ্ছে স্পিড, স্পিড যে ইউনিট টাইমে একক সময়ে যতগুলো ডেটা ট্রান্সমিট হতে পারে সেটাকে আমরা ব্যান্ডউইথ বলি, ব্যান্ডউইথ বলি। যেমন তোমরা গতকালকে আমরা আলোচনা করেছিলাম বিপিএস নিয়ে। বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড, বিপিএস স্ট্যান্ডস ফর বিট পার সেকেন্ড। তার মানে প্রতি সেকেন্ডে কতগুলো বিট স্থানান্তরিত হয়। বিট কোত্থেকে আসছে? বিট কথাটা আসছে বাইনারি কথাটা থেকে, বাইনারি স্পিড বলো, সেগুলো কিন্তু এই কেবিপিএস ইউনিটে বা এমবিপিএস ইউনিটে বা জিবিপিএস ইউনিটে দেওয়া হয়। কেবিপিএস মানে কিলোবাইট পার সেকেন্ড, মানে 1024 বাইট মানে বিট প্রতি সেকেন্ডে স্থানান্তরিত হয়। এমবিপিএস মানে 1024 কিলোবিট প্রতি সেকেন্ডে স্থানান্তরিত হয়। জিবিপিএস মানে 1024 মেগাবাইট পার সেকেন্ডে স্থানান্তরিত হয়। এক্ষেত্রে তোমাদের বলেছিলাম যে বাসা বাড়িতে যখন ইন্টারনেট কানেকশন নাও তখন দুই ধরনের কানেকশন বলা হয়, একটা হচ্ছে এমবিপিএস, একটা হচ্ছে এমবিপিএস। দুটার মাঝে পার্থক্যটা কি? ছোট হাতের বি মানে বিট, আর বড় হাতের বি মানে হচ্ছে বাইট। বিট মানে হচ্ছে একটা ডিজিট, আর বাইট মানে হচ্ছে 8টা বিট।
ঠিক আছে, 8টা বিট মিলে একটা বাইট তৈরি হয়। আর বিট মানে হচ্ছে জাস্ট একটা বিট, একটাই সংখ্যা। তাহলে যখন তোমার বাসায় বলা হয় যে তুমি 10 Mbps লাইন নিয়েছো ইন্টারনেটের, বিপিএস বি এর সংখ্যাটা দেখবে তাহলে মানে 25 Mbps। ঠিক আছে, তুমি এমবিপিএস বলতে যেটা বুঝো সেটা হচ্ছে 8 দিয়ে ভাগ করবে, 8 দিয়ে ভাগ করলে যে স্পিডটা পাবো সেটা। তোমার বাসার নেট কানেকশন হচ্ছে ধরো 5 Mbps, 5 Mbps, তাহলে এটা মানে 5/8 যত হয় তত হচ্ছে তোমার স্পিড। বুঝতে পারছো? তো নর্মালি এই কেবল আমাদের যে আইএসপি গুলো আছে ওরা হচ্ছে এমবিপিএস এই ইউনিটেই দেয়, এই ইউনিট হিসাব করে না, ক্যাপিটাল বিপিএস হিসাব করে না। এই হিসাবটা কোথায় দেখা হয়? ওই যে যখন তোমরা ফাইল ডাউনলোড করো, ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করো, তখন কিন্তু তুমি এই স্পিডটা মোটামুটি দেখো। কেবিপিএসও দেখো, যখন স্পিড অনেক খারাপ হয়ে যায় তখন কিলোবাইট পার সেকেন্ড আসে। বাট মোরলেস তুমি ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করার সময় এমবিপিএস এটা দেখো, আর ইন্টারনেট কানেকশন নেওয়ার জন্য তুমি এমবিপিএস দেখো, ছোট হাতের বিপিএস। ছোট হাতের বিপিএস মানে বিট, বড় হাতের বি মানে হচ্ছে বাইট। 8টা বিটে 1 বাইট হয়। বুঝতে পারছো? আচ্ছা, ডেটা কমিউনিকেশন স্পিড আছে, অনেক ধরনের স্পিড আছে। এই ক্ষেত্রে আমরা 3টা স্পিড চিন্তা করতে পারি, 3টা ব্যান্ড চিন্তা করতে পারি। একটাকে বলা হয় ন্যারো ব্যান্ড, একটাকে বলা হয় ভয়েস ব্যান্ড, এটা হচ্ছে ব্রডব্যান্ড। আমরা বাসা বাড়িতে যে ইন্টারনেট কানেকশন নিয়ে থাকি সেটা হচ্ছে নর্মালি সেই ব্রডব্যান্ড কানেকশন। হ্যাঁ, এই যে ব্রডব্যান্ড, বাসা বাড়িতে ইন্টারনেট কানেকশন নিয়ে থাকি, অথবা তোমরা অনেকে হয়তো মোবাইল ডেটা ইউজ করছো। অনেকে হয়তো তোমরা মোবাইল ডেটা ইউজ করছো, তাহলে সেক্ষেত্রে এই যে মোবাইল ডেটা ইউজ করো, আর সেক্ষেত্রে সেটা তার ব্রডব্যান্ড হয় না, অন্য কিছু হয়। তো নর্মালি এই 3টা ব্যান্ড বা 3টা স্পিড আমরা চিন্তা করতে পারি। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটাকে বলা হয় ন্যারো ব্যান্ড মানে বুঝতে পারছো, ব্যান্ডটা ন্যারো। একটাকে বলা হয় ভয়েস ব্যান্ড, মানে এটা হয়তো মানুষের কথার সাথে রিলেটেড। আরেকটাকে বলা হয় ব্রডব্যান্ড, যেটা হয়তো অনেক বড় একটা অনেক বিস্তৃত একটা ব্যান্ড, বা আমরা বলতে পারি বর্ণালী। ব্যান্ড বলতে একটা রেঞ্জ বোঝানো হচ্ছে, ব্যান্ড মানে রেঞ্জ। ওকে, তাহলে ন্যারো ব্যান্ড হচ্ছে এমন একটা টেকনোলজি বা এমন একটা স্পিড সিস্টেম যেখানে স্পিডটা হয় 45 থেকে 300 বিপিএস পর্যন্ত। মানে প্রতি সেকেন্ডে যদি 45 থেকে 300টা বিট ট্রান্সফার হয়, তখন সে কানেকশনটাকে বা স্পিডটাকে বলা হয় ন্যারো ব্যান্ড। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার ন্যারো ব্যান্ডে একটা হার্জ আছে, মানে কম্পাঙ্ক আছে, কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করে, এবং আমাদের ন্যারো ব্যান্ড কোথায় ইউজ হয় সেটাও আছে। ন্যারো ব্যান্ড নর্মালি আমাদের হচ্ছে টেলিগ্রাফে ইউজ করা হতো, যেটা বলেছিলাম এই টেলিগ্রাফি ইউজ করা হতো। এছাড়া ব্লুটুথ, ওয়াকি টকি, এইগুলোতেও আমাদের এই ন্যারো ব্যান্ড ইউজ করা হয়। এছাড়া পেজার নামে এক ধরনের ডিভাইস আছে, তোমরা হয়তো অনেকে দেখেছো বা দেখো নাই। পেজার ডিভাইস আছে, পেজার নাম হচ্ছে পেজার। আমার কানেকশনটা আবার চলে গেছে। আচ্ছা, আমি মনে হয় পা নাড়াইছি তো নিচে, পা দিয়ে হয়তো তারে নড়া লাগছে।
দুঃখিত। তাহলে পেজার নামে এক ধরনের ডিভাইস আছে, যে ডিভাইসটা কিভাবে কাজ করে, ওই তোমার টেলিফোনের মতো বা মোবাইলের মতো সেখান থেকে ছোট ছোট সংখ্যা আদান প্রদান করা যায়। এই যে ডিভাইস গুলো দেখতে এরকম। পেজার পেজার হচ্ছে একটা ওয়্যারলেস কমিউনিকেশন ডিভাইস, টেলিকমিউনিকেশন ডিভাইস। যে ডিভাইস দিয়ে কি করা হয়, খেয়াল করে দেখো, যে ডিভাইস দিয়ে ওই ছোট ছোট মেসেজ, ছোট ছোট সংখ্যা, ছোট ছোট নাম্বারকে আদান প্রদান করা যায় মোবাইলের মতো। কিন্তু একটা সময় তো মোবাইল ছিল না, তখন এরকম ডিভাইস ছিল। বেসিক্যালি পেজার আবিষ্কার করা হয়েছে কিভাবে জানো, মানে ডাক্তারদের সাথে যোগাযোগ করার জন্য, বুঝছো? এবং তখন প্রথম দিকে পেজার দিয়ে শুধুমাত্র সংখ্যা আদান প্রদান করা যেত, নাম্বার আর কিছুই। তুমি যখন এখন ফোন করো তখন কি করা হতো জানো, পেজার নামক একটা ডিভাইস থাকতো, ডাক্তারকে দিয়ে দেওয়া হয়তো। ধরো হঠাৎ করে ইমার্জেন্সি কোন ডাক্তার দরকার, তখন এই পেজার নাম্বারে কল করলেই কি হয়তো, তোমার এই পেজারে একটা সংখ্যা পাঠানো যায়। তখন ডাক্তার বুঝতো যে হ্যাঁ এই, আমার তো আছে, আমার হয়তো কোনো ইমার্জেন্সি দরকার আছে হসপিটালে, আমাকে পাঠাইছে। তখন ওই তোমার ডিভাইস থেকে নাম্বারটা নিয়ে সত্যিকার টেলিফোন বুথে গিয়ে ফোন করে ডাক্তার বুঝতো, বা ডাক্তার হয়তো দৌড়ায় যাইত। আমার কথা শোনা গেল, আবার একটু বললেও তো জানাও আমাকে। ক্লিয়ারলি যদি শুনতে পাও জানাও, আর যদি ক্লিয়ারলি শুনতে না পাও তাও জানাও। ওকে, ফাইন। তাহলে আমরা যেটা বললাম যে পেজার হচ্ছে একটা ডিভাইস যেটা দিয়ে হয়তো ছোট ছোট সংখ্যাকে আদান প্রদান করা যাইতো। পরবর্তীতে সেখান থেকে হয়তো ছোট ছোট মেসেজও আদান প্রদান করা যাইতো, কিন্তু মোবাইলের আবিষ্কার হওয়ার কারণে সেটা বাতিল হয়ে গেছে। এবং এর স্পিডও কম ছিল, খুব কম ডেটা স্থানান্তর করা যাইতো, যার কারণে পেজারটা বাতিল হয়ে গেছে। বা ন্যারো ব্যান্ড নর্মালি এখন বাতিল হয়ে গেছে। নর্মালি ন্যারো ব্যান্ড এখন ইউজই হয় না, খুব কম ইউজ হয়। ঠিক আছে, কোথায় কোথায়, ওয়াকি টকিতে, ব্লুটুথে, এরকম ডিভাইসে আমাদের এটা ইউজ করা হয়। এবং এটাকে সাব ভয়েস ব্যান্ডও বলে। ভয়েস ব্যান্ডের সাব ভয়েস ব্যান্ডও বলে। কেন? ভয়েস ব্যান্ড তো আলাদা, ভয়েস ব্যান্ডের স্পিড কিন্তু আলাদা। ন্যারো ব্যান্ডের স্পিড হচ্ছে সবচেয়ে কম, ব্রডব্যান্ডের স্পিড হচ্ছে সবচেয়ে বেশি। আর মাঝখানে যে ব্যান্ড, মানে স্পিড মাঝামাঝি লেভেলে যেটা, সেটাকে বলা হয় ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড হচ্ছে মেইনলি টেলিফোন ইউজ করা হতো। ঠিক আছে, ন্যারো ব্যান্ড যেমন হচ্ছে তোমার টেলিগ্রাফে ইউজ করা হতো, এটার স্পিড খুবই কম। আর ভয়েস ব্যান্ড হচ্ছে তোমার মেইনলি টেলিফোন ইউজ করা হয় বা টেলিফোন ইউজ করা হতো। এই ক্ষেত্রে আমাদের ভয়েস ব্যান্ডের স্পিড হচ্ছে তোমার 9 বা 300 বিট থেকে 9,000 bps। এটা হচ্ছে আমার ভয়েস ব্যান্ডের স্পিড, 600 বিট প্রতি সেকেন্ডে ট্রান্সফার হতে পারে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে হাই কোয়ালিটি সাউন্ড এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায়, যার কারণে এটা ইউজ করা হয় কোথায়, টেলিফোনে। এটা টেলিফোন ইউজ করা হয় এবং টেলিফোন ইন্টারনেট কানেকশন এটা ইউজ করা হয়। এছাড়াও কম্পিউটার থেকে কিবোর্ডে বা কম্পিউটার থেকে প্রিন্টারে, কিবোর্ড থেকে কম্পিউটারে বা কার্ড রিডারে, এক্ষেত্রেও কিন্তু আমাদের এই ভয়েস ব্যান্ড টেকনোলজি বা স্পিডটা ইউজ করা হয়। তাহলে কম্পিউটার থেকে প্রিন্টার অথবা আমাদের কিবোর্ড থেকে কম্পিউটার। কিবোর্ড থেকে কম্পিউটারে যখন আমরা যোগাযোগ করি, কিবোর্ডে টাইপ করি, সেই ডেটাটা কম্পিউটারে যায়, তখনও সেটা ভয়েস ব্যান্ড স্পিডে যায়। ঠিক আছে, আর দেখা যায়
যে তুমি চাইলে এই ভয়েস ব্যান্ডের সাথে ন্যারো ব্যান্ডটা পাঠিয়ে দিতে পারো, কারণ ন্যারো ব্যান্ড তো খুব কম, 45 থেকে 300 বিপিএস পর্যন্ত ন্যারো ব্যান্ড, আর ভয়েস ব্যান্ড তো হচ্ছে বড়, সে 300 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত স্পিডে ট্রান্সফার করতে পারে ডেটা। তো দেখা যায় যেহেতু এই ন্যারো ব্যান্ডের স্পেকট্রামটা কম, 45 থেকে 300, আর ভয়েস ব্যান্ডটা হচ্ছে 300 থেকে 900, 9600, তাহলে এখানে চাইলে যেটা করা যায় যে এই ভয়েস ব্যান্ডের সাথে ন্যারো ব্যান্ডকেও পাঠিয়ে দেওয়া যায়, যেহেতু এটা ওভারল্যাপ করতেছে না। ঠিক আছে, এই জন্য আমাদের ন্যারো ব্যান্ডকে সাব ভয়েস ব্যান্ডও বলা হয়। তার মানে ভয়েস ব্যান্ডের সাথে চাইলে ন্যারো ব্যান্ডকে পাঠিয়ে দেওয়া যায়, তখন আমার এই ন্যারো ব্যান্ডকে কি বলা হয়? সাব ভয়েস ব্যান্ড। কথা কি বুঝতে পারছো? আর আরেকটা টেকনোলজি হচ্ছে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড আমরা সবাই জানি, মোটামুটি মোটামুটি সবাই হয়তো ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করছি বা করি। এই ক্ষেত্রে অনেকগুলো কানেকশন পাওয়া যায়, যেমন ফাইবার অপটিক কানেকশন। আমার আরেকটা বাসায় তোমরা হয়তো দেখছো, ওখানে আমি মেনলি থাকি। তো ওই বাসায় দেখছো, ওই বাসায় আমি ফাইবার অপটিক কেবল দিয়ে কানেকশন নিয়েছি, ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন। ঠিক আছে, তাহলে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন কিন্তু অনেক রকম হতে পারে। একটা হচ্ছে ফাইবার অপটিক কেবল দিয়ে, তারপর আরেকটা টেকনোলজি হচ্ছে ডিএসএল। এটা কখনো নাম শুনছো কিনা? ডিএসএল সার্ভিস নাম শুনছো কখনো? ডিএসএল সার্ভিস, এটার নাম কখনো শুনছো? ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন বলা হয় এটাকে। এরপর আছে তোমার কেবল মডেম। এরপর আছে ওয়্যারলেস স্যাটেলাইট বিপিএল। এই যে ব্রডব্যান্ড কানেকশন, ইন্টারনেট কানেকশন, এটা অনেকভাবে হতে পারে। যেমন ফাইবার অপটিক কেবল দিয়ে, হচ্ছে কাচের তন্তু দিয়ে তোমার বাসায় সিগন্যাল পাঠানো হয়। এক্ষেত্রে স্পিডটা অনেক বেশি থাকে, ভালো থাকে, এবং সহজে তোমার নেটওয়ার্ক ডাউন থাকে না। যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছ প্রায় সমস্যা, নেটওয়ার্ক সমস্যা, কারণ এটা নর্মাল লাইন দিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, বাট এটা যদি ফাইবার অপটিক কেবল দিয়ে নেওয়া হইতো, তখন আমার এই নেটওয়ার্ক ইস্যুটা থাকতো না। এটা আমার ওই বাসায় থাকে না, প্রায় সময় থাকে না। তারপর ডিএসএল টা কি? ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। এটা হচ্ছে টেলিফোন, অনেকের বাসায় টেলিফোন থাকে না, অনেকে দেখবে এখনো টেলিফোন লাইন দিয়ে ইন্টারনেট ইউজ করে। তো ওরা বা ওদের কানেকশনটাকে বলে ডিএসএল, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। আর কেবল মডেম, এরা কারা ইউজ করে? কেবল মডেমটা তুমি হয়তো কখনো দেখো নাই, বাট যারা ডিশের ব্যবসা করে, ডিশের চ্যানেল বা ডিশের সাপ্লাই দেয়, ডিশের তার দেয়, ওরা এক ধরনের তার ইউজ করে, কোএক্সিয়াল কেবল। দেখছো তো ডিশের তার? দেখছো না কখনো? ভেতরে একটা চিকন তার থাকে, তার উপরে মোটা অংশ থাকে, তারপর একটা পরত থাকে, অনেকগুলো তারে, তার উপরে আবার ব্ল্যাক একটা ব্যান্ড পরানো থাকে। তাহলে এই যে আমার ডিশ তারগুলো দিয়ে যদি ইন্টারনেট কানেকশন দেওয়া হয়, সেটাকে বলা হয় কেবল মডেম। ফাইবার অপটিক কেবল বললাম, ওয়্যারলেস কথা বললাম, যে ওয়্যারলেস ব্রডব্যান্ড এখন অনেক জায়গায় দেওয়া হয়, যেখানে হয়তো তার দিয়ে সম্ভব না, সেখানে ওয়্যারলেস নেটওয়ার্ক কানেকশন দেওয়া হয়। স্যাটেলাইট দিয়ে তো পৃথিবীর যে কোনো জায়গায় চাইলে তুমি কি করতে পারো? ইনফরমেশন রিলে করতে পারো, পাঠাতে পারো। আর ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন, হাই বা লো ভোল্টেজ, এক্ষেত্রে হচ্ছে মেইনলি তোমার পাওয়ার লাইন বা কারেন্টের তার দিয়েই ইন্টারনেট কানেকশন দেওয়া হয়। ঠিক আছে, এবং মোবাইল ব্রডব্যান্ড আমরা নর্মালি সবাই ইউজ করি। যে আমরা মোবাইলে যে 3G 4G কানেকশন ইউজ করি, এগুলো কিন্তু মোবাইল ব্রডব্যান্ডের আওতায় পড়ে। তাহলে এখানে ব্রডব্যান্ডের আওতায় অনেকগুলো জিনিস ভাগ পড়ে। ডিএসএল বলো, ফাইবার অপটিক কেবল বলো, মডেম বলো, তারপরে আমাদের এখানে ওয়্যারলেস কানেকশন বলো, স্যাটেলাইট কানেকশন বলো, মোবাইল ব্রডব্যান্ড বলো, ব্রডব্যান্ড পাওয়ার, ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন, হ্যাঁ, বিপিএল, সেটাও আমরা ব্রডব্যান্ডের আন্ডারে চিন্তা করতে পারি। ব্রডব্যান্ডে অনেক সুবিধা, দ্রুত ভিডিও ডাউনলোড হয়ে যায়,
তারপর হয়তো বিভিন্ন ই থেকে আমাদের বিভিন্ন তোমরা জানো সার্ভার থেকে, লোকাল সার্ভার থেকে মুভি ডাউনলোড করা যায় অনেক বেশি ফাস্ট। VideoX ওয়েবসাইট গুলো কানেক্টেড থাকে, মানে স্পিড খুব পাওয়া যায় ভালো। ইউটিউবে ভালো স্পিড পাওয়া যায়। গেমিং করতে গেলে অনেক কম লেটেন্সি পাওয়া যায়, পিং অনেক কম থাকে। এই ধরনের আবার আর সবসময় মানে এটা সবসময় কম দামি হয়। মোবাইলে 1 মাসের জন্য ইন্টারনেট আমি কিনেছি 10 GB, আমার লেগেছে 210 টাকা, 210 টাকা 10 GB। আর আমি এখন ব্রডব্যান্ড ইউজ করছি, সারা মাস ইউজ করছি, ইচ্ছা মতো ইউজ করতেছি। আমি মাত্র বিল দিচ্ছি কত টাকা, হয়তো 700, 800, 900 এরকম টাকা। সো বুঝতেই পারছো যে ব্রডব্যান্ডে কিন্তু আমাদের খরচ অনেক বেশি কমে যায়। আর ব্রডব্যান্ডের স্পিড আছে, ব্রডব্যান্ডের স্পিড হচ্ছে এই 96,600, সরি 9,600 BPS এর পর যেগুলো আছে সেগুলো হচ্ছে ব্রডব্যান্ডের স্পিড। ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা যখন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যাবে তখন কিভাবে ট্রান্সমিট হবে। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, আমার কথা হয়তো শুনতে পাচ্ছ। আসলে আমার হঠাৎ করে খারাপ লাগা শুরু করছে, বুঝছো? আমি আহ, খুব অস্বস্তি লাগতেছে, বুঝছো? আমি একটু আজকে ক্লাসটা গ্যাপ নিই। আজকে আমাদের আমরা ক্লাস করেছি 38 মিনিট হলো, 38 মিনিট বা ধরো 30 মিনিট ক্লাস করেছি আমরা, 8 মিনিট হচ্ছে হয়তো নষ্ট হয়েছে। 41 বাজে, 9টা 41 বাজে। আমি চেষ্টা করবো আগামী ক্লাসে একটু বেশি পড়িয়ে দেওয়ার। হ্যাঁ, আজকে ক্লাসটা অর্ধেকে হয়ে গেছে, অর্ধেকের মতোই হয়ে গেছে। আর 20 মিনিট হয়তো পড়াতাম আমি ম্যাক্সিমাম। সো আমরা আগামী ক্লাসে এই 20 মিনিটটা পড়াই দেবো। হ্যাঁ, আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে একটু, মাথাটাও কেমন জানি করতেছে। So, ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।